আসসালামু আলাইকুম। রাজনীতিতে কেন যেন একটি গুমোট গুমোট ভাব, কোথায় যেন একটু আনমনা, একটু স্থবিরতা, কিছুটা ঢিলে ঢালা, এই মানে গা এড়িয়ে চলার মতো কোথায় যেন কি একটা হচ্ছে। কারণ সদ্য 2-3 দিন আগেও সংস্কার নিয়ে জামাত ইসলাম মাঠে আন্দোলন করল, সেখানেও সরকার বা রাষ্ট্রের কোনো হুমকি ধামকি, কোনো প্রতিরোধ বা তাদের পিছনে কাউকে লেলিয়ে দেওয়া, প্রতিহত করবার কোনো চেষ্টাই করা হলো না, মানে তোয়াক্কাই করা হলো না। যা খুশি সেটাই করুক। আবার তারা প্রোগ্রাম দিয়েছে 3 দিনের, সেখানেও সরকারের একটি মানে আনমনা অবস্থা, কে কি দিল বা কি না দিল তারা এটা তেমন একটা গায়ে মাখছে না। অথবা একটি দল যে ক্ষমতায় আছে সেই দলের লোকজনের রাস্তাঘাট দাপিয়ে বেড়ানো, কাঁপানো, এইটা নিয়ে মিছিল, ওইটা নিয়ে আনন্দ মিছিল, এইটা নিয়ে সরগম, বাজার গরম করে রাখা, শহরকে মাতিয়ে রাখা মিছিল, বিভিন্ন প্রোগ্রাম দিয়ে মানুষকে আনন্দ দেবার নামে, নিজেদের দলের শক্তি প্রদর্শনের নামে যে একটি ভয়ভীতি প্রদর্শন করে রাখার যে মনোভাব, কিচ্ছু নাই। কোথায় যেন নিস্তেজ, মনমরা একটি সরকার এবং সেই সরকারের সাথে রাষ্ট্রটির জন্য কোথায় একটু ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমের ঘোরেই রাস্তা হাঁটছে। আমি একটু প্রেক্ষাপটটি খুব সূক্ষ্ম দৃষ্টিতে অবলোকন করে আমি 3টি ধারা খুঁজে পেয়েছি। রাষ্ট্র যে পরিচালিত হচ্ছে, চলছে, তার 3টি ধারা। আমি কথা বলার পরে আপনিও মিলিয়ে দেখবেন আপনার কথার সাথে, আমার কথার সাথে আপনার দৃষ্টিভঙ্গি মেলে কিনা। একটি ধারা হলো তারেক রহমান একেবারেই একাকিত্বের মতো চলছে, একেবারেই গণতান্ত্রিক, সাংবিধানিক, তার জন্য যে বিধিবদ্ধ আইন দেওয়া আছে, কখন অফিসে যাবেন, কখন অফিসে বের হবেন, কখন কোন পথটুকু হাঁটবেন, কখন কথা বলবেন, কোন প্রয়োজনে কথা বলবেন, কোথায় যাবেন না যাবেন, একেবারে মেপে 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 তার দায়িত্ব সে পালন করে যাচ্ছে। এটা হলো সরকার প্রধান হিসাবে তার যে নৈতিক নীতিগতভাবে দায়িত্ব, সেটাই। কিন্তু তার চলার সাথে যে প্রোটোকল, আপনারা আগে লক্ষ্য করেছেন বিগত সরকারের সময় যখন সরকার প্রধানরা যেতেন, সে কালো কোট টাই, কালো চশমা, কানে কিছু একটা লাগানো, ব্রিফ কেস, কালো কালো অন্য সাইজের ব্রিফ কেস, মনে হয়তো ওর ভিতরে জানে কি রাশিয়ান না ইন্ডিয়ান না ইসরায়েলি কি জানি একটা যন্ত্রপাতি আছে, যেটা খুললেই হয়তো ভয়ঙ্কর কোনো দানব বের হয়ে আসেন। কিন্তু শেখ হাসিনা যখন পালিয়ে গেল, তখন মনে হয়তো ওই যে ব্রিফ কেসগুলো হয়তো ওইসব কর্মকর্তাদের বাসার থেকে দেওয়া ওয়াইফদের হয়তো বাজার লিস্ট হোক, বা তাদের প্রসাধনীর লিস্ট হোক, অথবা তাদের বাসার বাচ্চাদের দুগ্ধজাত কোনো খাবার বা খেলনার লিস্টই হয়তো ব্রিফকেসগুলোতে থাকতো। কোথায় আর রাখবে ব্রিফকেসে নিয়ে নিয়ে ঘুরে বেড়াতো ওই ভাবভঙ্গিমা দেখিয়া। তাছাড়া তো ওগুলো আর কোনো কাজেই আসেনি, লাগলো না। সেই ধরনের ব্রিফকেস, হাতে দিয়া কোমরে পিস্তল, ঘাড়ে কাটা বন্দুক, কাটা মেশিন গান, বিদেশি যে অস্ত্র বাইরে দেখাই যায় না, কোনো বাহিনীর কাছে নেই, সেই সব অস্ত্র নিয়ে এসএসএফের দুর্দান্ত সাহসী, অত্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত সিকিউরিটির লোকজন, এগুলো তার কাছে কোনো কিছু নেই। নিজের রাখা সিভিল 5-7 জন লোক সাথে নিয়ে যেদিকে সেদিকে ঘুরছেন, যা ইচ্ছে তাই। ও যে ওনারা একজন কেউ বলেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকায় রাষ্ট্র পরিচালনা হচ্ছে, কিছুটা সেরকমের, শুধু সিনেমা হলে যাওয়াটা দৃষ্টিকটু হয়েছে। এটা এই মুহূর্তে এই সময়
উনি না গেলেও পারতেন। কোন উপদেষ্টার বা কার কথায় এতটা উদ্গ্রীব হলেন এবং একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে মেয়েকে নিয়ে সিনেমা হলে গেলেন, এটা বোধগম্য নয়। কিন্তু এখানে একটা বিস্ময়কর চিহ্ন থেকেই গেল। যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই কথাটি দিয়ে খোঁচা দিবে মানুষ। এই জায়গাটি তিনি এই 1.5-2 মাসের ভিতরে একটি জায়গা, খোঁচা দেওয়ার মতো জায়গা তৈরি করে রেখে গেলেন। আর যেটুক ছিল সেটা প্রধানমন্ত্রীর নিয়ম মাফিক যেটা, সেটাই হয়েছে। এটা হলো একটা ধারা প্রধানমন্ত্রী হিসাবে। 2টি ধারা হলো দলের প্রধান হিসাবে তিনি আপনার ওই ফ্যামিলি কার্ড, মোটরসাইকেল আলাদের যে জ্বালানি তেলের কার্ড বা কৃষি কার্ড, খেলোয়াড়দের যে কার্ড, এই কার্ডগুলো দেওয়ার পিছনে একটি উদ্দেশ্য আছে। যত যাই বলেন না কেন, এটা আওয়ামী লীগ সরকারও করেছিল। বিভিন্ন ধরনের কার্ড টার্ড এটা ওটা করে দিয়ে দলীয়করণের একটি লাইন তিনি তৈরি করে ফেলেছিলেন। শেষমেশ কিন্তু সেই লাইনে, সেই কার্ডে কোনোই কাজ করে নাই। এগুলো দৃষ্টি মানে দলীয় কর্মকাণ্ড, যেগুলো নিয়ে পরবর্তীতে লোকের সামনে বলা যায় আমার দল জনগণের জন্য এইগুলা করেছে। এগুলো কিন্তু জনগণের জন্য। মাথায় রাখতে হবে কোনটি জনগণের জন্য, কোনটি রাষ্ট্রের প্রয়োজনের জন্য। রাষ্ট্রের জন্য সবেমাত্র গতকাল একনেকে সম্ভবত 5টি প্রধান উন্নয়নমূলক কর্মকাণ্ডকে তিনি অনুমোদন দিয়েছেন। অর্থ বরাদ্দ হবে, উনি অনুমোদন দিয়েছেন মানে অর্থ বরাদ্দ হবে, যেগুলো রাষ্ট্রের অবকাঠামোগতভাবে উন্নয়নের কর্মকাণ্ডের ভিতরে আসে, সেগুলো হচ্ছে রাষ্ট্রের কর্ম। আর বাকি যেগুলো এখনো দলের কিছু কিছু কাজ চলছে। একটা গেল রাষ্ট্রের প্রধানমন্ত্রীর হিসাবে তিনি এখনো যথেষ্ট নিরপেক্ষ, নিরহংকারী এবং জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসাবে এককভাবে তারেক রহমান মানুষের আস্থার কিঞ্চিত একটি জায়গায় অবস্থান করেছেন। 2টি হলো দলের কর্মকাণ্ডের সাথে খাল কেটে বা বিভিন্ন দলের যে এজেন্ডা ছিল ইস্তিহারে, সেগুলো করে তিনি দলের কাছে ছোট্ট করে তার একটি অবস্থানটা তৈরি করে নিচ্ছেন। যে 17 বছর ছিলেন না, সেই জায়গাটায় তিনি ফিল আপ করার চেষ্টা করছেন। এই 2 জায়গাটাতে তিনি পাস, এই 2 জায়গাটায়। কিন্তু তৃতীয় যেটি জায়গা, অর্থাৎ সংসদে দাঁড়িয়ে, সংসদে গিয়ে তার অধীনস্থ বলা ঠিক হবে না, মন্ত্রণালয়, যার মন্ত্রণালয়, তার নির্দেশনা দেওয়া আছে, তারা সেইভাবে পরিচালনা করবে, দিক নির্দেশনা নেবেন সরকারের কাছ থেকে, তাদের সেভাবে কাজ করবেন। এই জন্য অধীনস্থ বলা হয়তো ঠিক হবে না, কিন্তু তার দেওয়া বা মন্ত্রী বানিয়ে তার দায় দায়িত্ব তাদের উপরে অর্পণ যারা করেছেন, ওইখানটাতে সরকারের নীতি নির্ধারণের জায়গাটাতে যে ধরনের উচ্চবাচ্য হচ্ছে, যেভাবে সরকারের, আমি দলের এখন আর বলছি না, সরকারের মত পোষণ করা হচ্ছেন, সেখানে কিন্তু দেখবেন তারেক রহমান গা ছাড়া ভাব। ওখানে তিনি নেই, ওখানে তিনি কোনো ভূমিকাই নেই। তিনি ওখানে প্রধানমন্ত্রীও নন, ওখানে তিনি দলেরও কোনো কিছুই নন। স্রেফ সংসদের সভাপতি বা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে তার যতটুকুন একেবারে ওজন করে দেওয়া, যতটুকুন দায় দায়িত্ব তার ভিতরে, উনি মুখে একবারে কুলু পেটে দিয়ে, একবারে গুঙ্গা আছে না, কথা বলতে পারে না, গুঙ্গা বোবা সেজে চুপচাপ বসে আছেন। মাঝে মাঝে ঘুমের ঘরে হোক, আনকনসাস অবস্থায় হোক, বুঝে হোক না বুঝে হোক, কারোর বেশ গরম বক্তৃতা শুনে তিনি হাতে তালি দিয়ে উঠছেন। হাতে তালিটা দেওয়া যে বক্তব্য, তিনি সেটা শুনছেন কিনা বা বুঝতে পারছেন কিনা, নাকি যার বক্তব্যে হাতে তালি দিচ্ছেন তাকে হাইলাইটস করে তুলে ধরবার জন্য, নাকি তার কোনো সহানুভূতি, তার কোনো একটা কিছু পাবার জন্য, তার মনোতুষ্টি করবার জন্যই হাতে তালি দিচ্ছেন, এখানে বোঝা কষ্ট। আমি যদি ছোট করে উদাহরণ একটা দিই, যে পার্থর যে বিষয়টি,
সংবিধান নিয়ে যে বিষয়টি নিয়ে তিনি হাতে তালি দিয়েছেন, এবং অত্যন্ত বিতর্কের আরও একটি জায়গা, আমি সিনেমা দেখাটাই বলেছি বিস্ময়কর প্রশ্ন, আর এখানে বলছি একটি প্রশ্ন জায়গা উত্থাপন করে রেখে গেলেন। তার মা কিন্তু কয়েকবার বলেছিলেন যদি সুযোগ পায় ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, কিন্তু সেই সংবিধানের পক্ষে জোরালো কথা বললেন যিনি, সেখানে তিনি হাতে তালি দিয়ে কি বুঝাইতে চেয়েছেন ওই ব্যক্তিকে তিনি হাতে তালি দিয়ে খুশি করলেন, নাকি তার বক্তব্যকে জোরালো এবং সময়ের সঠিক পদক্ষেপমূলক বক্তব্য বলে হাতে তালি দিলেন? এখানে হয়তো যে যেটুকু বুঝুক না কেন, আমি যেটুকু বুঝেছি, সংসদীয় বক্তব্যের সাথে পার্থর যে কোনো বিষয়েই হোক মাননীয় প্রধানমন্ত্রী দুর্বল আছেন, সেই জন্য পার্থকে তিনি কিছুটা হলেও একটু আলাদাভাবে সাইড করে রাখার চেষ্টা করছেন। পার্থর মেয়ের বিয়েতেও তিনি গিয়েছেন, সংসদ সদস্য, তার দলীয় একটি রাজনৈতিক সংগঠন, সেখানে যেতে পারেন, সেটা দৃষ্টিকটু হয়নি, কিন্তু সংসদ যেখানে পুরা রাষ্ট্রের দায়িত্ব তার ঘাড়ের উপরে অর্পণ, তাকে অনেক পিছন থেকে চিন্তা করে আসতে হবে, তাকে অনেক সামনের দিকে বহুদূরে অন্তর্দৃষ্টি মেলে দূরদর্শিতার প্রমাণ দিতে হবে। অতএব যে কারোর কথাই তিনি হাতে তালি দিবেন, সেটা জনগণ কতটুকুন খুশি হবে সেটা তাকে ভাবতে হবে, ভাবার সময়। এই যে তিনটি জায়গায় তিন ধরনের ভূমিকায় তিনি রয়ে গেছেন, এটা তার অত্যন্ত, আমি বলবো, সফল দূরদর্শিতা। কারণ যারা সংস্কারের বিরুদ্ধে, যারা জনগণের যে ভোট দিয়ে জনগণ যে তাদের রায় প্রকাশ করেছিল, যারা সেটার বিরোধিতা করছেন, যারা তার বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছেন, সংসদে সর্বশক্তিশালী অবস্থান নিয়েছেন এবং সেটা বাতিল করবার জন্য যারা এক হাত উঁচু করে আছেন হা হা বলে উঠবার জন্য, জনাব তারেক রহমান হয়তো সেখানে তার ভিতরে নাই। এই জন্যই তিনি ওই ভূমিকার ওই জায়গাটাতে নীরব রয়ে গেছেন। দলের যে মোর্চা, দলের যে ঝাঁক, দলের যে পদধ্বনি, দলের যে কণ্ঠধ্বনি, মুষ্টিবদ্ধ সংঘবদ্ধ যে শক্তি, সেই শক্তির যে রূপায়িত জায়গাটা তার পিছনে আছে, সেটাকে তিনি বুঝে নিবার জন্য বা তাদের দলকে বোঝাবার জন্য দলের হয়ে বেশ কিছু কাজ করেছেন। এই কার্ডগুলো হোক বা বিভিন্ন জায়গায় জেলা পরিষদের প্রশাসক নির্বাচন করে হোক, দলের নেতাদেরকে এমপি নির্বাচন করে আনে হোক, দলের উপরে তিনি একটি সিম্প্যাথি তৈরি করেছেন। প্রধানমন্ত্রী হিসাবে তিনি রাস্তায় হাঁটছেন, ডাকছেন, কথা বলছেন, মানুষের সাথে একাত্মভাবে মিশে যাবার জন্য চেষ্টা করছেন, যাতে ভিতরে কোনো গ্যাপের তৈরি না হয়। তিনি বোঝাতে চাচ্ছেন সাধারণ মানুষের সাথে তার চলাফেরা, তার দৃষ্টিভঙ্গি, তার আন্তরিকতার আর কোনো ঘাটতি নেই। তাহলে এই দুইটি জায়গাতে তিনি সফল এবং নিরপেক্ষতা আছে, এই দুইটি জায়গা নিয়ে তিনি প্রশ্ন করবার জায়গা এখনও রাখেননি। কিন্তু যে জায়গাটি সবচেয়ে ভয়ানক, দেশ যদি আবার ফেঁপে ফুলে কালবৈশাখী হয়ে ওঠে, দেশ যদি আবার অত্যন্ত টর্নেডো হয়ে ওঠে, তাহলে যে জায়গাটার দিকে সেই ঝড়, সেই মানুষের গণ দাবরানি শুরু হবে, সেখান থেকে হয়তো তারেক রহমান রেহাই পেতে যাচ্ছেন। তিনি যথাসময়েই বলবেন এই বিষয়টা নিয়ে আমি নীরবই ছিলাম, এই বিষয়টা নিয়ে আমি সাধারণ মানুষের পক্ষেই ছিলাম, এই বিষয়টি নিয়ে আমি জনগণকে হায়ের পক্ষে ভোট দিতে বলেছিলাম এবং আমি সেখানে সম্মতিতেই ছিলাম। কিন্তু সংসদে অত্যন্ত প্রভাবশালী যারা ছিলেন, যারা আমাকেও হয়তো সম্ভবত তোয়াক্কা করেননি, কিন্তু তাদেরকে আমি মন্ত্রী বানাতে বাধ্য হয়েছি, তারাই ঘাপটি মেরে থাকা, তার ভাষায় সেই গুপ্ত মানুষেরা দলের ভিতরে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে গেছে। অতএব আজকে
যে অভ্যুত্থান যদি আবার শুরু হয় বা তোমরা যদি অভ্যুত্থান করে আমাকে আমার দিকে ধেয়ে আসো, তাহলে আমি বলবো আমি তোমাদেরই লোক, তোমাদের সাথেই আছি। কিন্তু তুমি এবং আমাদের মাঝে বিভেদ সৃষ্টি না করে যারা এর বাইরে ছিল আসলে তাদেরকে দাবড়াই। তারেক রহমান তখন হয়তো সাধারণ মানুষের পক্ষে চলে যাবেন এবং সাধারণ মানুষ যতটুকু তাকে পাশে পেয়েছে এতে অন্তত হলেও কিছুটা হলেও দুর্বল হয়ে থাকবেন। সাধারণ মানুষ হয়তো তারেক রহমানকে কিছু বলবেন না, তাকে হয়তো সম্মান কতটুকু করবেন না করবেন জানি না, কিন্তু ভালোবাসবেন। ভালোবাসার মতো একটি জায়গা তিনি তৈরি করেছেন এবং ইতিমধ্যেই এই 1.5 মাসের ভিতরেই আমি যতটুকু জেনেছি রাষ্ট্রের যে সংস্কার বিরোধী কথাবার্তাগুলো হচ্ছে এর জন্য তারেক রহমানকে দুষছেন না। তারেক রহমানের বাইরে আরও একটি ছায়া শক্তি এই দল এবং সরকারকে কন্ট্রোল করছে। তারাই এই দলের এবং সরকারের বদনাম হোক, সরকারকে দিয়ে কোনো একটু কাজ করিয়ে নিবার জন্য হোক, এজেন্ডা পালনের জন্য, আমি কি রয়ের নাম বলতে পারি, আমি কি ভারতের নাম বলতে পারি, অথবা সিআই এর নাম বলতে পারি, হয়তো আমেরিকা ভারত হয়ে বাংলাদেশের উপরে তাদের যে একটি রাজনৈতিক প্রভাব খড়গ চাপিয়ে দিতে চাচ্ছে, সেইটা হয়তো আমি যতটুকুন দেখি, আপনারাও খেয়াল করবেন তারেক রহমানের মুখের দিকে তাকাবেন, যেটা হচ্ছে তারেক রহমানের সাথে সম্মতিতে নাই। তারেক রহমান এটা হতে দিতে চাচ্ছে না, কিন্তু তাকে প্রধানমন্ত্রী বানিয়ে ওই চেয়ারটাতে বসিয়ে দেওয়া হয়েছে এবং এই বসিয়ে দিয়ে তার হাত দিয়েই নিচের আন্ডার কমান্ডের দিক দিয়ে অনেক কাজ করিয়ে নেবেন। তাকে ওখানে পুতুল, জাস্ট পুতুল বানিয়ে বসে রেখে অনেক কাজ হয়তো হাসিল করে নেবেন ভারত এবং আমেরিকা। এখন শেষ পর্যন্ত সর্বশেষে গিয়ে এই দায় বর্তাবে কার উপরে? তারেক রহমানের উপরে, রাষ্ট্রের উপরে, সরকারের উপরে, নাকি আওয়ামী লীগের মতো আরও একটি রাজনৈতিক দল অনেক বিপদের সম্মুখীন হচ্ছে, সেটার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গভীরভাবে একটু পর্যালোচনা করে দেখুন, আপনার কাছে এর উত্তর রয়ে গেছে। যেটা আমিও ভাবছি হয়তো সেটা আপনিও ভাবছেন। আসসালামু আলাইকুম।